প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো দশম শ্রেণীর জ্যামিতি বিভাগের যে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন, এই ইউনিটটি নিয়ে আমি তোমাদের সঙ্গে এখন আলোচনা করব। এখন তাহলে যখন আমরা বলছি যে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন, তাহলে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে ত্রিভুজের অন্তর্বৃত্ত কাকে বলা হয়। ত্রিভুজের অন্তর্বৃত্ত কাকে বলা হয়? ত্রিভুজের অন্তর্বৃত্ত হচ্ছে একটা ত্রিভুজ যদি একটা বৃত্তকে ঘিরে রাখে, ত্রিভুজের ভেতরে বৃত্তটা অবস্থিত কেমন ভাবে হবে? ত্রিভুজটা তিনটে বাহু ওই বৃত্তটাকে স্পর্শ করে থাকে। কেমন সেটা? এই যদি একটা বৃত্ত হয় তাহলে সেই বৃত্তের বাইরে বাইরে ত্রিভুজটা বাহুগুলো থাকছে, এটাকে স্পর্শ করছে। এই যে অকেন্দ্রীয় বৃত্তটা ত্রিভুজটার ভেতরে রয়েছে, কেমন ভাবে রয়েছে না, এবি বাহুটা, এবিসি ত্রিভুজের এবি বাহুটা ও বৃত্তটাকে স্পর্শ করে আছে, টাচ করে আছে। বিসি বাহুটাও টাচ করে আছে, এসি বাহুটাও ও কেন্দ্রীয় বৃত্তটাকে টাচ করে আছে এবং ত্রিভুজের ভেতরে রয়েছে। এই যে ভেতরে এরকম ভাবে বাহুগুলোকে স্পর্শ করে যে বৃত্তটা থাকে, সেই বৃত্তটাকে বলা হয় ত্রিভুজের অন্তর্বৃত্ত। এবং ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত মানে সেটাকে এটা হতে পারে, এইটাও তো ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত, এইটা কিন্তু অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্তটা হচ্ছে এই ত্রিভুজটার ভেতরে সবথেকে বড় ব্যাসার্ধের যে বৃত্তটা রাখা যাবে সেই বৃত্তটা হলো অন্তর্বৃত্ত। সেটা কোনটা না, যে বৃত্তটা এই ত্রিভুজের তিনটে বাহুকে স্পর্শ করে থাকে সেইটাকেই বলা হয় ত্রিভুজের অন্তর্বৃত্ত। তাহলে অন্তর্বৃত্ত যখন নিশ্চয়ই বৃত্ত মানে একটা কেন্দ্র আছে, তার যে কেন্দ্র সেই কেন্দ্রটাকে বলা হয় অন্তঃকেন্দ্র, আর তার যে ব্যাসার্ধ সেটাকে বলা হয় অন্তর্ব্যাসার্ধ। ঠিক আছে? ত্রিভুজের ভেতরে ত্রিভুজের বাহু তিনটিকে স্পর্শ করে যে বৃত্ত, সেই বৃত্তটাকে বলা হয় অন্তর্বৃত্ত এবং সেই অন্তর্বৃত্তের কেন্দ্রটাকে বলা হয় অন্তঃকেন্দ্র এবং ওই অন্তর্বৃত্তের ব্যাসার্ধটাকে বলা হয় অন্তর্ব্যাসার্ধ। এখন আমরা আঁকতে চাইছি একটা সম্পাদ্য ত্রিভুজের অন্তর্বৃত্ত। ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকবার আগে আমি ক্লাস 9 এর একটা উপপাদ্য আমরা একটু মনে করাবো। একদম খুব প্রমাণ করবো না, তবে আমি মনে করাবো যে এরকম একটা উপপাদ্য ছিল। কি সেই উপপাদ্য? আমরা দেখো একটা উপপাদ্য করেছিলাম, ত্রিভুজের কোণগুলির অন্তর সমদ্বিখণ্ড তিনটি কি হয়? ত্রিভুজের কোণগুলির অন্তর সমদ্বিখণ্ড তিনটি সমবিন্দু। সমবিন্দু এরকম একটা উপপাদ্য আমরা করেছিলাম তো, এরকম একটা উপপাদ্য করেছিলাম তো যে ত্রিভুজের কোণগুলির অন্তর সমদ্বিখণ্ড তিনটি সমবিন্দু। বিষয়টা কি ছিল? এই ছিল একটা ত্রিভুজ। অন্তর সমদ্বিখণ্ড বলতে কি মানে, কি বোঝা যাচ্ছে না, কোণগুলো সমদ্বিখণ্ড, সোজা বাংলায় কোণগুলোকে সমান দুভাগে ভাগ করবে।
এবং সি কে যদি সমান বিভক্ত ভাগ করি তারা একটা বিন্দুতে এসে মিলিত হবে, ওইটা হলো সমবিন্দু, তাই তো? এইটা ছিল। এই যে উপপাদ্যটা প্রমাণ করতে গিয়ে, আচ্ছা আমরা এটাকে একটা নাম দিয়ে দিলাম, এটার নাম দিলাম আই। এই উপপাদ্যটা প্রমাণ করতে গিয়ে আমাদেরকে একটা অঙ্কন করতে হয়েছিল। কি অঙ্কন করতে হয়েছিল? না, ওই যে বিন্দুটা, এই যে বিন্দুতে মিলিত হয় বিন্দু, সেই যে বিন্দুটা, সেই বিন্দুটা থেকে প্রত্যেকটা বাহুর উপরে একটা করে লম্ব টেনে দেওয়া হবে। মনে পড়ছে তো? হ্যাঁ, এরাও একটা করে লম্ব টেনে দেওয়া হবে। তারপর কি প্রমাণ করা হয়েছিল? তারপরে যেটা প্রমাণ করা হয়েছিল যে এই যে দুটো ত্রিভুজ বিআইডি আর বিআইএফ, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা হয়েছিল। সর্বসম প্রমাণ করা হয়েছিল। কেমন করা হয়েছিল? না, এই দুটো কোণই হচ্ছে সমকোণ, আমরা লম্ব টেনেছি, অঙ্কন অনুসারে এরা সমকোণ, লম্ব টানা হয়েছে। আর কি না, এইটা সমদ্বিখণ্ড বলে দেওয়া হয়েছে, তার মানে কোণ দুটো সমান। তাহলে দুটো কোণ দেখানো হয়েছে, এবার একটা বাহু দেখাতে হবে। বাহুটা কিছুই নয়, বিআই হলো সাধারণ বাহু। তাহলে আমরা বলতে পারছি এ এস এ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এই যে আমাদের সর্বসমতার নিয়ম, সেই সর্বসমতার নিয়ম অনুসারে এই দুটো ত্রিভুজ সর্বসম বলা হয়েছে। আর সর্বসম ত্রিভুজের কি? সমান সমান বাহুর সামনের কোণ বা সমান সমান কোণের সামনের বাহু তারা সমান হয়, যেগুলো হয় অনুরূপ অংশ, সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। সেই অনুসারে আমরা বলেছিলাম যে আইডি সমান আইএফ, তাই তো বলেছিলাম? আইডি সমান আইএফ বলেছিলাম। আবার একই রকম ভাবে দেখো, এই দুটো ত্রিভুজকেও সর্বসম দেখেছিলাম, বিআইসি বা সিআইডি আর সিআইই, এই দুটো ত্রিভুজকেও আমরা সর্বসম দেখিয়েছিলাম। সেটা কি করে দেখিয়েছিলাম আবার একটু বলে দিই। একই রকম ভাবে এই কোণটা যেহেতু লম্ব আঁকা হয়েছে, আমাদের 90 ডিগ্রি, আর এইটা তো সমদ্বিখণ্ড এই সিআইটা, তার মানে এই কোণটাও যা, এই কোণটাও তাই। তাহলে কোণ দুটো সমান, দুজোড়া কোণ আমরা সমান দেখিয়ে দিলাম। একটা বাহু চাই, কোন বাহুটা সমান? সিআইটা দুজনেরই কোণ, দুজনেরই বাহু, সিআই দুটো ত্রিভুজেরই বাহু। তাহলে সেই দুটো ত্রিভুজেরই বাহু যেহেতু, তার মানে সাধারণ বাহু, সেই অনুসারে এই দুটো ত্রিভুজও কিন্তু আমরা সর্বসম দেখিয়েছি। তাহলে সেই সর্বসম ত্রিভুজ থেকে এখান থেকে কি বলতে পারি? আইডি সমান আইই, আইডি সমান আইই, এগুলো সমান। এরপর আমরা যেটা পাচ্ছি দেখো, আইডি সমান আইএফ পেয়েছি একবার, আইডি সমান আই পেয়েছি একবার। তাহলে আমি এখান থেকে বলতে পারি আইডি সমান আইই সমান আইএফ। এতে মজাটা কি হচ্ছে? এবার যদি আমরা একটা বৃত্ত আঁকতে চাই, এইটাও কতটা, এইটাও কতটা, এইটাও কতটা, তাহলে যদি আমরা একটা বৃত্ত আঁকি এইখানটাকে কেন্দ্র করে, এই যে সমবিন্দুটা ছিল আই ছিল, আইকে কেন্দ্র করে যদি আমি আইই বা আইডি বা আইএফ এর সমান একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকি, তাহলে সেটা এরকম হবে। এরকম হয়ে যাবে। ওই যে বৃত্তটা হলো, সেই বৃত্তটাই হলো আমাদের অন্তর্বৃত্ত। তাহলে তার কেন্দ্র কি হলো? আই। ব্যাসার্ধ কি হলো? আইডি বা আইই বা আইএফ। তাহলে আমরা 9 আসল জিনিসটা শিখে চলে এসেছি। অন্তর্বৃত্ত আঁকবার যে পদ্ধতির আসল জায়গাটা, আসল উপপাদ্যের জায়গাটা, সেটা কিন্তু আমাদের 9 শেখা আছে। তাহলে এই আইটাই হলো আমাদের অন্তর কেন্দ্র,
আইডি বা আই বা আইএফ এটাই হলো অন্তর্ব্যাসার্ধ। আর কেন্দ্র করে আইকে কেন্দ্র করে যে ব্যাসার্ধটা সমান ব্যাসার্ধ নিয়ে, ব্যাসার্ধ নেওয়া মানে আমরা যখন পেন্সিল কম্পাস নিয়ে আঁকি, পেন্সিল কম্পাস দিয়ে আঁকি কাঁটাটা কেন্দ্রে বসাতে হয়, আর এই মাপটা এই দূরত্বটা এটাই হলো ব্যাসার্ধ। সেইটি ওই আইডি বা আই বা আইএফ এর সমান করে নিয়ে বৃত্ত আঁকলেই অন্তর্বৃত্তটা আঁকা হয়ে গেল। এই হলো অন্তর্বৃত্ত আঁকার মূল পদ্ধতি। ঠিক আছে, এটি হলো পদ্ধতি। তাহলে এবার আমরা অন্তর্বৃত্ত আঁকবো। আঁকবার আগে আমরা উপপাদ্যটা থেকে বুঝে নিয়েছি যে আমাদের কি করলে আমরা অন্তর্বৃত্তের জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো। সেইগুলো আমরা স্টেপগুলো একটু জেনে নেব। তাহলে অন্তর্বৃত্ত অঙ্কনের পদ্ধতি বা ধাপ। ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের ধাপ। প্রথম ধাপ, কার অন্তর্বৃত্ত আঁকছি? ত্রিভুজের। আমরা আঁকতে চাইছি ত্রিভুজের অন্তর্বৃত্ত। তাহলে প্রথমে নিশ্চয়ই ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজ যখন আঁকতে হবে তাহলে আমাদের যখন কোনো একটা সমস্যা দেওয়া থাকবে, ত্রিভুজ আঁকার জন্য কিছু শর্ত দেওয়া থাকবে, হতে পারে তিনটে বাহু দেওয়া থাকবে, কিংবা দুটো বাহু একটা কোণ দেওয়া থাকে, দুটো কোণ একটা বাহু দেওয়া থাকতে পারে, একটা সমকোণী ত্রিভুজের একটা ত্রিভুজের একটা অন্য বাহু দেওয়া থাকতে পারে। যা দেওয়া থাকে সেই শর্ত সাপেক্ষে আমাদেরকে ত্রিভুজটা প্রথমে আঁকতে হবে। প্রথম কাজ হলো কি, শর্ত সাপেক্ষে ত্রিভুজ অঙ্কন করতে হবে। শর্ত সাপেক্ষে ত্রিভুজ অঙ্কন করতে হবে। এই যে কাজটা, এক নম্বরের যে কাজটা, এটা কোন ক্লাসের কাজ? ক্লাস 7 এর। ক্লাস 7 এর কাজ আর একটু জটিল ভাবে ছিল ক্লাস 8। তাই তো? শর্ত সাপেক্ষে ত্রিভুজ অঙ্কন, শর্ত সাপেক্ষে ত্রিভুজ অঙ্কন এটা 7 এর কাজ, আমাদের 10 এর কাজ কিছু হচ্ছে না। তাই তো? তাহলে এটা নিশ্চিত তিনটে বাহু বা দুটো বাহু একটা কোণ যাই দেওয়াটা আমরা ত্রিভুজ আঁকতে পারবো, পারতে হবে, না পারলে হবে। ঠিক আছে, তাহলে এটি হলো প্রথম শর্ত। প্রথম ধাপ হলো এই ত্রিভুজটি আঁকতে হবে শর্ত সাপেক্ষে। 2 নম্বর কাজ কি? কোণ সমদ্বিখণ্ড আঁকতে হবে। কোণ সমদ্বিখণ্ডগুলো কি একটা বিন্দুতে মিলিত হচ্ছিল, যেটাকে বলছি আমরা সমবিন্দু। কোণ সমদ্বিখণ্ড। তাহলে দেখো ওই যে বিন্দুটা বের করার জন্য আমাদেরকে 3টে কোণ সমদ্বিখণ্ড আঁকার দরকার। তার কারণ এই কোণ সমদ্বিখণ্ড কেটে এই কোণ সমদ্বিখণ্ড কেটে তাহলে তো ছেদ করে যাবে। তৃতীয়টা আঁকা মানে এটাকে চেক করা যে ঠিক আঁকা হয়ে গেছে। তাহলে তৃতীয়টা আঁকার দরকার নেই। তাহলে কটা কোণ সমদ্বিখণ্ড আঁকবো? দুটো। তাহলে ত্রিভুজের যে কোনো দুটি আসতে ত্রিভুজের যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ড আঁকতে হবে। দ্বিতীয় কাজ হয়ে গেল কোণ সমদ্বিখণ্ড আঁকা কোন ক্লাসের কাজ? ক্লাস 6 এর কাজ। ক্লাস 6 এ আমরা শিখেছি একটা কোণকে সমদ্বিখণ্ডিত করা। ক্লাস 6 এ শিখেছি। আমাদের 10 এর কাজে কোনো কিছু হয়নি। তাই তো? তাহলে দ্বিতীয় কাজ হয়ে গেছে, ত্রিভুজের যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ড আঁকতে হবে।
তিন নম্বর কাজ কি, সমদ্বিখণ্ডক দুটো যখন এঁকেছে একটা বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটার একটা চিহ্নিত করতে হবে, নাম দিতে হবে। তার মানে কার নাম দিতে হচ্ছে, এই বিন্দুটা কি অন্তঃকেন্দ্র, তাই তো? তাহলে 3 নম্বর কোন সমদ্বিখণ্ডক দুটির ছেদবিন্দু অর্থাৎ অন্তঃকেন্দ্রে অন্তঃকেন্দ্রটি চিহ্নিত করতে হবে। এবার বুঝে গেলাম চিহ্নিত করা হলো অন্তঃকেন্দ্র ক্লাস 5 এর একটা বিন্দু এঁকে তার নাম দেওয়া যাক, সেই সেটার একটা নাম দিলাম আই। এটা 5 এর কাজ, একটা বিন্দুকে নাম দেওয়া, এটা 5 এর কাজ। এরপর কি করতে হয়, আমাদেরকে অন্তঃব্যাসার্ধ বের করতে হবে। অন্তঃব্যাসার্ধ কিভাবে বের করব না, এই বিন্দুটা থেকে যে কোনো একটা বাহুর উপরে লম্ব টানবো, তাই তো? অন্তঃকেন্দ্র থেকে যে কোনো একটা বাহুর উপরে, কোনো নির্দিষ্ট একটা বাহুর উপরে নয়, কারণ সব দূরত্ব কোনো সমান হবে, এই দূরত্বটাও যা হবে, এই লম্বটাও তাই হবে, এই লম্বটাও তাই হবে। তাহলে যে কোনো একটা বাহুর উপরে লম্ব টানবো, সেই লম্ব দূরত্বটা কি হবে, অন্তঃব্যাসার্ধ। তাহলে 4 নম্বর স্টেপ, 4 নম্বর স্টেপ কি না, অন্তঃকেন্দ্র থেকে যে কোনো একটি বাহুর উপর লম্ব অঙ্কন করতে হবে। লম্ব অঙ্কন করতে হবে। এই যে লম্ব দৈর্ঘ্যটা হলো, এই লম্ব দৈর্ঘ্যটাই হলো অন্তঃব্যাসার্ধ। এই লম্ব দৈর্ঘ্য হলো অন্তঃব্যাসার্ধ। তাহলে একটা বৃত্ত আঁকার জন্য একটা কেন্দ্র আর একটা ব্যাসার্ধ পাওয়া গেলে যথেষ্ট। এবার আমরা বৃত্ত আঁকতে পারবো। কিভাবে আঁকবো? অন্তঃকেন্দ্রকে কেন্দ্র করে অন্তঃব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে? তার আগে বলি, এই লম্ব টানলাম যেটা, লম্ব টানলাম যেটা, লম্ব অঙ্কন বাইরের বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব অঙ্কন, এটাও তো 6 এর শিখেছি। তাহলে এটা 6 এর কাজ। এরপরে 5 নম্বর ফাইনাল স্টেপ। ফাইনাল স্টেপ কি? অন্তঃকেন্দ্রকে কেন্দ্র করে অন্তঃব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে কি করছি? অন্তঃকেন্দ্রকে কেন্দ্র করে অন্তঃব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করতে হবে। ইহাই ত্রিভুজটির অন্তর্বৃত্ত। এইটি হচ্ছে আমাদের ত্রিভুজটির অন্তর্বৃত্ত। এই একটি কেন্দ্র করে আর ব্যাসার্ধ সমানকে বৃত্ত অংশীয়ত ক্লাস 5 6 সবটা মিলে এক জায়গায় করা, এটি ঠিক। এর কোনোটাই এর কাজ নয়। এর কাজ হচ্ছে সবগুলিকে নিয়ে এসে অ্যাসেম্বলিং করা। কম্পিউটারে
মনিটর এক জায়গা থেকে, তারপরে সিপিইউ এক জায়গা থেকে, মাউস এক জায়গা থেকে, সব আলাদা আলাদা কিনে এনে এক জায়গায় জুড়ে দিলে সেইটি পেনের কাজ। ঠিক আছে? তাহলে পেনের কাজ হলো এই সবগুলিকে ঠিক ঠিক করে একসাথে। তাহলে এবার আমরা একটা সমস্যা নিয়ে নিই, যে কোনো একটা সমস্যা নিয়ে দেখি তাহলে কিভাবে আঁকা যায়। একটি ত্রিভুজাকার যার তিনটে বাহু দেওয়া আছে, কি বাহু তিনটে? একটা 6 সেমি, একটা 5.5 সেমি, আর একটা 7 সেমি। ত্রিভুজটি এঁকে তার অন্তর্বৃত্ত অঙ্কন। আমরা ধাপ বাই ধাপ আগাবো। প্রথম কি ছিল? শর্ত সাপেক্ষে ত্রিভুজ অঙ্কন করতে হবে। এখানে শর্ত কি দেওয়া আছে? না, ত্রিভুজটার তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা ত্রিভুজটার তিনটে বাহু নিয়ে নিই। তিনটে বাহুর সাহায্যে একটা ত্রিভুজ অঙ্কন করি। তাহলে প্রথম কি করতে হয়? তিনটে বাহু দেওয়া থাকলে একটা বড় করে লম্বা একটা রেখাংশ টেনে নিলাম, যেটা নাম দিয়ে দিলাম bx। তারপর তারপরে আমরা প্রথম রেখাংশটা এটার সাথে সমান করে দিয়ে দিচ্ছি, সমান করে দিয়ে বসিয়ে আমরা কেটে নিচ্ছি। এটা নাম দিয়ে দিচ্ছি বিসি নাম দিয়ে দিলাম। ঠিক আছে? এবার 5.5 সেমিটা দিচ্ছি। একটা বৃত্তটা টেনে নিলাম, তারপরে সি এ বসাবো 7.7 সেমি যেটা। এটাকে ছেদ করে যে জায়গাটায় সেটাই এ নাম দিলাম। এবার এবি আর এসি যোগ করে দেব। এবি আর এসি যোগ করে দেব। আমাদের যে শর্ত দেওয়া ছিল সেই শর্ত অনুযায়ী আমরা ত্রিভুজ অঙ্কন করে ফেলেছি। এবার দ্বিতীয় ধাপ কি ছিল? যে কোনো দুটো কোণের
যে কোনো দুটো কোণ আমরা বি আর সি এর অঙ্কন করছি সমদ্বিখণ্ড করার জন্য কি করতে হয় যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমাকে বি কে কেন্দ্র করে মানে যে কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করতে চাই একটা বৃত্তচাপ এঁকে নিতে হবে তারপরে একটা সুবিধা মতো আবার বৃত্তচাপ নিয়ে যে কোণের যে দুটো বাহুকে যে বিন্দুগুলোতে ছেদ করেছিল সেই বিন্দুর মধ্যে বসিয়ে আমাকে দুটো বৃত্তচাপ এঁকে নিতে হয় সেটা একটা বিন্দুতে কাট করে তারপর সেটা যোগ করে দিই এটা হলো একটা সমদ্বিখণ্ড একই রকম ভাবে আরেকটা কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে আমরা সি দিয়ে করছি ওই একই রকম ভাবে যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে আবার কোণের যে দুটো বাহু রয়েছে সেই দুটো বাহুকে যেন ছেদ করে সেইভাবে বৃত্তচাপটা অঙ্কন করতে হবে এবার যে বাহুগুলোকে যে বিন্দুগুলোতে ছেদ করবে সেইগুলোতে বসিয়ে সুবিধে মতো একটা বৃত্তচাপ নিয়ে দুটো বৃত্তচাপ হলো তার একটা বিন্দুতে ছেদ করব ছেদ করবার পর আমরা আবার যোগ করে দেব এবার হচ্ছে কি ছিল 3 নম্বর ধাপ যে তারা একটা বিন্দু এই সমদ্বিখণ্ড দুটো একটা বিন্দুতে ছেদ করেছে সেই ছেদ বিন্দুটা চিহ্নিত করে দেওয়া হবে একটা নাম দিয়ে দেওয়া হবে ওই যে চিহ্নিত বিন্দু ওইটাই হলো আমাদের অন্তঃকেন্দ্র ওইটাই এরপরে 4 নম্বর ধাপ হচ্ছে এই অন্তঃকেন্দ্রকে কেন্দ্র করে যে কোনো একটা বাহুর উপরে লম্ব টানবো কেমন হবে না এইটাকে এই কেন্দ্রটাকে মানে যে বিন্দুতে লম্ব টানতে চাইছি সেই বিন্দুটাকে কেন্দ্র করে যে বাহুটা আমরা টানতে চাইছি সেইটাকে দূরত্ব তার থেকে একটু বেশি ব্যাসার্ধ নিতে হবে নিয়ে আমাদেরকে একটা বৃত্তচাপ টেনে দিতে হবে তারপর ওই যে বাহুগুলোকে যে বিন্দুগুলোকে ছেদ করলো সেই দুটো বিন্দুতে বসিয়ে আবার নিচের দিকে আমাদেরকে দুটো বৃত্তচাপ অঙ্কন করতে হয় যে বৃত্তচাপ দুটো একটা বিন্দুতে ছেদ করে এই দিক থেকে একটা আনলাম এই দিকে বসিয়ে আরেকটা বাহুটাকে যে জায়গায় ছেদ করলো সেটা আমি নাম দিয়ে দিলাম ডি এই আইডি যে দূরত্ব ওই দূরত্ব বা দৈর্ঘ্যটাই হলো আমাদের অন্তর্ব্যাসার্ধ তাহলে অন্তঃকেন্দ্র পেয়ে গেলাম অন্তর্ব্যাসার্ধ পেয়ে গেলাম এরপরে 5 নম্বর ধাপ আমরা যেটা বলেছিলাম অন্তঃকেন্দ্রকে কেন্দ্র করে অন্তর্ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করে দেব এই যে বৃত্তটা হলো এই বৃত্তটাই হলো আমাদের যে এবিসি ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত এবার এই বিষয়টাতে কিছু দরকারি অন্তর্বৃত্ত আমরা আঁকতে শিখে গেলাম স্টেপ বাই স্টেপ শর্ত সাপেক্ষে ত্রিভুজ অঙ্কন করলাম যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ড অঙ্কন করলাম সমদ্বিখণ্ড দুটো যে বিন্দুতে ছেদ করলো তার একটা নাম দিলাম যেটা হলো অন্তঃকেন্দ্র থেকে যে কোনো একটা বাহু করে আমরা এখানে বিসিএ করে লম্ব টেনে নিলাম ওই লম্ব যে দৈর্ঘ্যটা হলো বাহু থেকে অন্তঃকেন্দ্রের সেটাই হলো অন্তর্ব্যাসার্ধ তারপর অন্তঃকেন্দ্রকে কেন্দ্র করে আর অন্তর্ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম যে বৃত্তটাকে বলছি
অন্তর্বৃত্ত, ত্রিভুজটার অন্তর্বৃত্ত। বুঝা গেল? এরপর যেটা দরকারি কথা, এই অন্তর্বৃত্ত আঁকতে গিয়ে খুব নিখুঁত যদি কাজটা না হয়, তাহলে অন্তর্বৃত্ত একদম ঠিক ঠিক তিনটে বাহুতে টাচ করবে এমনটা কিন্তু করাটা বেশ কঠিন। একদম পেন্সিলটিকে 3 পয়েন্ট করে তুলতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, যে যে জায়গায় ছেদ করছে দুটো বৃত্তচাপ, সঠিক ছেদবিন্দুটাকে দেখতে হবে ভালো করে, সেই অনুযায়ী স্কেল না বাঁকিয়ে ঠিক করে যোগ করতে হবে। একদম নিখুঁত কাজটা যদি করা যায়, তাহলে অন্তর্বৃত্ত তিনটেকেই স্পর্শ করবে। যদি একটু কেদারকার দেখুন, তাহলে কিন্তু অন্তর্বৃত্ত একটা থেকে হয়তো একটু ভেতরে রয়ে গেল হয়ে যেতে পারে, ব্যাগটাকে ছেদ করে একটু বেরিয়ে গেল হতে পারে। পরীক্ষার সময় কোনো চিন্তার কোনো কারণ নেই। সামান্য একটু এধার-ওধারের জন্য, সামান্য যদি একটু বেরিয়ে যায় বা সামান্য একটু কাজ করতে বাকি রয়ে যায়, তার জন্য কোনো নম্বর কাটা হয় না। বোঝা গেল? এই হলো বিষয়। তাহলে আমরা অন্তর্বৃত্ত অঙ্কনের পদ্ধতি শিখলাম। এবার বাড়িতে তো প্রচুর বইতে অঙ্ক দেওয়া আছে, এই সম্পর্কে সমস্যা আছে, যেগুলো তোমরা বাড়িতে বসবে। তাহলে এই আলোচনাটা এখন এইখানেই শেষ করছি।